এ বলতেছে 4টা মানুষ মারা গেছে, কোনো সমস্যা নাই, আমার গাড়ি যা হয়েছে হাত দেন, কোনো সমস্যা না হয়। কেউ হাত দিতে পারবে না। ওর গাড়ির মালিকই বলতেছে গাড়ি ডুবে না, গাড়ি নৌকার মতন বাইতেছে। ইগারে কইতেছি লক্ষ্য লিখে গেলাস কুলি টক্কা দি মারা গেছে। ইগার গাড়ি না ওর উড়া দরজা খুলি দিলে ব্যাগে চাতার গাড়ি তো লিয়ে গাড়ি তার নামে যায়। চার আগলে রে রে তুই গাড়ি ব্রেক কর, ব্রেক কর, হেতার কোনো শব্দ নাই, এই ব্রেক কর, দিছি ধাক্কা, ধাক্কা দিছি আর গাড়ির ডাইন চাকা এখন চলে গেছে রাস্তার বাহারে। একই সাথে পরিবারের 7 জন দুর্ঘটনায় মারা গেল। ইতিমধ্যে পুরো নেট দুনিয়ায় ভাইরাল প্রবাসী বাহার দীর্ঘদিন পর প্রবাস থেকে বাড়ি ফিরছিল। আর সেই খুশিতে বাহারের পরিবারের 7 জন সদস্য ঢাকা যায় বাহারকে রিসিভ করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত ইচ্ছা করেই নাকি ড্রাইভার সেই গাড়িটি খালে ফেলে দেয়। আর সেখানেই ছিল প্রচুর পরিমাণে পানি, আর যার কারণেই একসাথে মারা যায় পরিবারের 7 জন ব্যক্তি, প্রবাসী বাহারের স্ত্রী, এমনকি মা বাবা সহ সবাই। তবে সেই ড্রাইভার ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়ে সে নিজেই বেঁচে গেছে। তো চলুন এর পেছনের আসল ঘটনা আমরা এই ভিডিওতে জেনে আসি। এ বলতেছে 4টা মানুষ মারা গেছে, কোনো সমস্যা নাই, আমার গাড়ি যা হয়েছে হাত দেন, কোনো সমস্যা না হয়। কেউ হাত দিতে পারবে না। ওর গাড়ির মালিকই বলতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে আছে এই যে বাহার ভাই, যিনি ওমান প্রবাসী বাহার ভাই। ওনাকে আনতে যে এই পরিবারের 7 জন মৃত্যুবরণ করেছেন। আর ওনার ভাই উনি আসছেন, আপনি কোথা থেকে আসছেন? ওমান থেকে আসছেন। তো আরেক ভাই আছে ওনার, উনি আসছেন কোথা থেকে? সৌদি থেকে। তো আসলে আমরা এখন শুনবো ওনাদের মুখ থেকে আসলে কি ঘটনা ঘটেছিল, আর ওই যে চালক, ওই চালকের কি কারণে চালক তার এই অবস্থা করেছিল। এই যে আরেক ভাই, আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ রুবেল। রুবেল, আপনি কোথা থেকে আসছেন? সৌদি থেকে। এই যে সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে 3 ভাই, ওনাদের জীবনে যে আজকে করুণ ঘটনা ঘটে গেল, ওনারা আজকে জানাবেন। আমি গত মাসের 15 তারিখে টিকিট কাটছি। 15 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমি আমার বাবাকে বলতেছি, বাবা একটা মুরব্বী দেখে একটা ড্রাইভার নিবে, যেন জোয়ান পোলাপাইন দেন না আসে, কেন পুরো ফ্যামিলি যাইব। আমি বলছি একটা সুন্দরের জন্য। বলার পরে ও একটা লোক আছে আমাদের বাজারের, নাম হচ্ছে বাবলু, ওর সাথে ও গাড়ি আছে, ও এরকম রেন্টে কার ভাড়া দেয়। দেওয়ার পরে ওর সাথে কথা বলছে, ও একজন মুরব্বী ড্রাইভার দিবে আর ওর গাড়ি দিবে, কি বলতে পারছেন না। তারপর বাপের সাথে প্রতিদিন বলতাম, আমি ভালো ওর কথা আগে থেকে না বলতাম, মুরব্বী ড্রাইভার ঠিক আছে, নি ড্রাইভার এরকম তারা বলতাম। তো সে বলছে ওকে ঠিক আছে। যেদিন সে এদেরকে পাঠাইবো ঢাকা আমার রিসিভ করার জন্য, ওই দিন আমি এয়ারপোর্ট চলে আসি। ওমান টাইম সকাল 5টা বাজে আমরা ওইখান থেকে বাড়িছি। ওইখান থেকে বাড়ার পরে আমি এখানের টাইমে আর ওইখানের টাইমে আমি বিমানের ভিতরে ছিলাম। আমি এদের সাথে কথা বলতে পারিনি যে কোনো কারণে। এই ড্রাইভারকে আর আমি দেখি নাই। এরা আল্লাহ এদের হায়াত রাখছে, ওখান থেকে গেছে। যাওয়ার পরে আমি সবাই আসছে, আমার ফ্যামিলির ড্রাইভার ওই টাইমে আসে নাই। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছি। আমার বাচ্চাকে একবার নিচে কোলে, আমার কোল থেকে নেমে গেছে। পরে ও ড্রাইভার আমাদের সামনে আসছে। আসার পরে আমি এরে দেখি বলতেছি আমি যাবো না। একদমই বয়স কম, 18 হবে না ওর বয়স, লাইসেন্স মনে হয় না এর কাছে। আমি বলতেছি ভাই আমি যাবো না, তোমার গাড়ি সকালে যাবো, তুমি রাত্রে ঘুমাও। ও বলতেছে সমস্যা নেই ভাই, আমি আস্তে আস্তে যাবো। আমি এর বলতেছি না আমি যাবো না। আমার দেখে মনে অনেক ভয় লাগতেছে। আমি আমার ফ্যামিলির সাথে, আমার ওয়াইফের সাথে, আমার বাচ্চার সাথে আমি বসি নাই, আমি সামনে ওর সাথে বসছি। আমার ভয় লাগতেছে কি করে এরম মিলে ড্রাইভিং করতেছে। মানে একটা রাস্তার এই মিডল, এখানে একটা খাদ, এইখান থেকে কাট নেয় ওখানে চলে যায়। এই পাশে দিয়ে 120-এ গাড়ি আসলে, 100-তে গাড়ি আসলে সামনে এটা উড়ে যাবে, কি বলতে পারছেন নি। তারপর আমি এরে মানে বলতাম 80, 90, 70, 50-এ উঠলে আমি এরে বলতাম বিদেশে আমরা দেখছি বেশি স্পিরিট উঠলে মামলা দিয়ে দেয়, অটোমেটিক মামলা। আমি বলছি এরে, বলার পরে ও আমি যতক্ষণ ওইখানে ছিলাম আস্তে ধীরে চলাইছে। আমার থেকে খারাপ লাগতেছে। আমি গাড়ি ও রাস্তার মধ্যে দাঁড় করায় আমার বাবা আর আমার শ্বশুরের সামনে বলতেছি সামনে বসেন, আমি এদের কাছে বসবো। আমি এদের কাছে আসি, বসছি। বসার পরে এদেরকে সামনে দিছি। সামনে দেওয়ার পরে এর গাড়ির স্পিরিট
190-80, রোডের কন্ডিশন একদমই ভালো না। তারপরে আমার রুমমেট একজন আমার সাথে আসবে, ও আমরা ঢুকবো লাকসাম দিয়ে। রুমমেট বলতেছে আমি কুমিল্লা মহিফালে নামবো। তারপর ওর সাথে ড্রাইভারের সাথে এরকম কথা হয়েছে, মহিফাল দিয়ে আসবে, কন্ট্যাক্ট হয়েছে, এর পয়সা আমরা বাড়াই দিছি, এরকম কন্ট্যাক্ট হয়েছে। মহিফাল আসার 10-15 মিনিট আগে সে একটা ট্রাকের সাথে এরম মিলে গেছে, যদি ট্রাক ড্রাইভার রাস্তার পাশে না নামতো, আমরা ওই জায়গাতে, আমরা এখন তো 5 জন জীবিত আছে, ওই জায়গাতে 13 জন লাশ। আমাদের আড্ডিও খুঁজে পেতো না। কি এত বড় এক ট্রাকের সাথে ওর গাড়ির লগে মিলেলে, ওর গাড়ি একটা পিঁপড়া, ও ওই জায়গায় সাথে সাথে দাঁড় করাই। ওই জায়গাতে মহিফালের মধ্যে একটা ইয়ে আছে, তেল পাম্প আছে, ওই জায়গাতে দাঁড় করাই। আমার শ্বশুর ওরা বলতেছে 2 ঘন্টা তুমি এই জায়গায় ঘুমাও, আমরা এই জায়গাতে ঘুরতেছি। আমি এরা বলছি দেখো ভাই, আমি এয়ারপোর্ট যাইতেছি না, আমার প্লেন মিস হয়ে যাবো, আমি দেশে যাইতেছি, 6 মাস ছুটি আছে আমার হাতে, আস্তে আস্তে যাও, 2 ঘন্টা ঘুমো, আমরা এনে ব্যাকে কথাবার্তা কই, ঠান্ডা পানি খাই, চা খাই সবাই। 10 মিনিট গাড়ির ভিতরে একটা গামছা মাথায় দিছে। মাথায় দেওয়ার পরে এখান থেকে উঠি, 5-6 মিনিট বাইরে ছিল। বাইরে থেকে আসি, গাড়িতে বসে আর আব্বারা বলতেছে উঠেন উঠেন। তারপর আব্বা কইতেছে উঠেন। আমি তার বলতেছি আপনারা কইছি 2 ঘন্টা ঘুমাইতেন, না ভাই উঠেন, সমস্যা না, আস্তে আস্তে চলে যাবো। আমি চোখে দিয়ে যাইছি, চোখ একদম লাল হয়েছে। এটা বলতেছি কাড়া ভাই, আমি সাথে সাথে গাড়িতে নামি, এর একটা বলতেছি চা খাবি না কফি নিয়ে দিছি, পানি নিয়ে দিছি। বলতেছি পানি দিয়ে মুখ দো, সুন্দর করে মুখ দিয়ে রেস্ট, এই পানি রাখি দিই, চা এক হাতে রাখি, গাড়ি এক হাতে স্টার্ট দিই, এই গাড়ি চলায়। এটা বলতেছি আস্তে আস্তে যা, ও রোড যে টাইমে যাইতেছে ওই রোড ভালো না, অল্প একটু 5-6 মিনিট গিয়ে রোড ভালো রোড, বসুপুর দিয়ে উঠতেছে, এখান থেকে উঠতেছে, আস্তে আস্তে গেছে। যাওয়ার পরে বসুপুর থেকে চৌমনি চৌরাস্তা রোড, এটা একটা পিঁপড়া নাই রাস্তার উপরে, এত স্পিরিট 120 ও গাড়ি টানতেছে। ও চৌমনির পাশে বাংলা বাজার পার হয়েছে, আর আমার আব্বা বলতেছে তুই ঘুমাইতেছ, একটু দাঁড়া, ফজরের আজান শেষ হয়েছে, আমরা নামাজ পড়ে লই, মসজিদের কাছে দাঁড়া, তুইও কতক্ষণ রেস্ট কর, আমি এনে যাই, তার 10-15-20 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে। এ বলতেছে না, একসাথে হাজির ফেরা বের করলে ওই জায়গাতে আমি চাটা খাবো, আপনারা নামাজ পড়বেন, হাজির ফেরা যায় তার 10 মিনিট। এর 10 মিনিটের ভিতরে সব শেষ। আমরা সবাই গাড়ির ভিতরে, গাড়ি এই রাস্তা থেকে সিধে এভাবে গেছে, সামনে একটা গাছ ছিল, ওই গাছ বাড়ে মারে নাই, ও গাড়ি বাঁচাইছে। গাছ থেকে আরো নামছে, আরো সামনে একটা ফিলার ছিল, ও ফিলার থেকে আরো নামার সাথে সাথে গাড়ি পুকুরে, ও ফিলারে লাগাই দিত, একজন মানুষ মরতো, বা কারো হাত যেত, কারো পা যেত, মানুষ থাকতো, এরকম 7 জন মানুষ মরতো না। তারপরে পুকুরে ও খালে নামাই দেওয়ার সাথে সাথে নৌকার মতন এরকম গাড়ি, 1 ফুটা গাড়ির ভিতরে পানি যাচ্ছে না। আমার আব্বা আমার শ্বশুর গ্লাস এটা যতটুকু ছিল এটা দিয়ে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এরা বলতেছে গাড়ির লক্ষ্য, এই গাড়ির লক্ষ্য, আমি এর ভিতর থেকে আমি এদের সবাই ধরে রেখছি। এদের সবাই ধরার পরে বলতেছি গাড়ির চাবি দিয়ে, লক যদি কাজ না করে চাবি এদের হাতে দেয়, এরা খুলি দেখ। আমার বাচ্চা 3টা আছে, আমরা 3 ভাই, 3 ভাইয়ের বাচ্চা 3টা, আর 3 ভাইয়ের ওয়াইফ। ওই গাড়ির ভিতরে আমার নানু, আবার আমার মা, আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে বাইরে গেছে আল্লাহ মাহবুদে জানে, আমি দেখি নাই ও কিভাবে বাইরেছে। আমি এদেরকে ভিতরে রাখি, এরা বলতেছে চাবি দে, চাবি দেয় নাই, এই নিজের গেট খুলি, গাড়ি থেকে বাইরে গেছে, গাড়ি এরকম নিচে চলে গেছে। আমার কিভাবে আমি নিচেতে, আমি গাড়ি থেকে বাইরেছি আমি নিজে জানি। ওখান থেকে আমি ওইখান থেকে বাড়ার পরে, বাইরে আসার পরে সবাই টানতেছি, কেউ আসতেছে না। আর আমাদের দেশের মানুষ এত খারাপ মানুষ ভাই, রাস্তার পাশে দাঁড়ায় ভিডিও করে। আমি সবাই পা ধরছি ভাই, 5-6 জন 10 জন মানুষ নামলে এদেরকে উঠাইতে পারি, কিন্তু কেউ নামে না, সবাই 999 কল দেয় আর ভিডিও করে। আর 999 কল দেওয়ার পরে আমাদের আসবে ডুবুরি বাঁচাতে, আসছে আমাদেরকে ফায়ার সার্ভিস বাঁচানোর জন্য। আমাদের দেশের কানুন সিস্টেম এটাই, আমাদের দেশে লাগবে ডুবুরি, ওরা আনতেছে ফায়ার সার্ভিস। আমাদের দেশের সিস্টেম, মানুষ আমরা ভাই বিদেশে
আমরা এখনো বয়স হয় নাই, আমরা 2 বছর 3 বছর, আমরা এই 2-3 বছর যা দেখছি বিদেশে একটা কিছু আগুন লাগিয়ে গেছে, আগে মানুষের বাইর করে আনে, সামান পড়ে যাক, যে তরফ থেকে নিয়ে আসে মানুষকে, আর আমাদের দেশের মানুষে ভিডিও করে মানুষ মরে যাক, কোনো সমস্যা নেই। আমি এদের বিষয়ে কিছু বলতে চাই, বলতে দেখেন আমাদের 7টা লাশ, আমি এদেরকে পোস্টমর্টম করতে চাই না, আমরা এদেরকে পোস্টমর্টম করতে চাই না, কেননা এরা এমনিতে গেছে, আর শেষ করতে চাই না এদেরকে। আর প্রশাসনের কাছে বলতেছি, যদি পোস্টমর্টম ছাড়া এদের কোনো বিচার করা যায়, করতে পারে, সমস্যা নেই, কিন্তু আমরা পোস্টমর্টম চাই না। একটাই আবদার, এরে যখন লাশ সবাইকে উঠে ফেলাইছে, উঠানোর পরে আমার স্বাস্থ্য ভাই বলতেছে আমার ভাই বিদেশ থেকে আসছে, কোনো সামান ভিতরে আছে কিনা আমি দেখি, এ বলতেছে 7টা মানুষ মারা গেছে, কোনো সমস্যা নাই, আমার গাড়ি যা হয়েছে হাত দেন, কোনো সমস্যা না হয়, কেউ হাত দিতে পারবে না। ওর গাড়ির মালিকই বলতেছে, মালিক বলতেছে তা আমার লাশ মারা গেছে, সমস্যা নাই, গাড়ির দেন সমস্যা, গাড়ির দেন কোনো সমস্যা না হয়। তারপরে সে আমার স্বাস্থ্য ভাই একটা পাত্র নিয়ে গাড়ির লাশ বেড়ে মারছে, তুই কি বলতেছ? হেরা আমার স্বাস্থ্য বাইরে মারতে, স্বাস্থ্য ভাইয়ের গায়ে হাত দিছে আমি বলতেছি, এই প্রথম আসি ড্রাইভারকে আমার সামনে থেকে বাইর করে দিয়ে বলতেছে আমি আছি, ড্রাইভার যাক, এরে ডাক্তারের কাছে নিমো ভাই, ড্রাইভার সুস্থ ভাই, তারপরে পাঠাই দেয়। আমি বলছি ওকে তুমি আসো, তারপরে আমি এরে বলতেছি বাকি রে তুই বলছো তুই আসো, ড্রাইভার রেফার করে দেস, এখন তুই কি করলি? আমারও ধাক্কা মারছে, তারপরে আমার ওয়াইফ ওই গাড়ি থেকে বাইর করার সাথে ও জীবিত ছিল, গাড়ি থেকে বাইর করার পরে ন্যাশনাল হসপিটালে নিছে, ন্যাশনাল হসপিটালে নেওয়ার পরে ওইখানে ওর অক্সিজেন লাগেছে, অক্সিজেন নিছে, ডাক্তার বলছে ওর এখনো জীবিত আছে। ন্যাশনাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে বলছে প্রাইমে যাইতো আইসিইউর ভিতরে ইমার্জেন্সি নেওয়ার জন্য। ওইখানে যাওয়ার পরে প্রাইমের ডাক্তার আসছে, আসার পরে ডাক্তার বলতেছে আমরা পুলিশ ছাড়া চিকিৎসা আমরা নিই না, পুলিশ লাগবে, মানুষ মরে যায় ও শিখে পুলিশ লাগবে। আমার ওয়াইফের 3 বোন একসাথে ডাক্তারের ফাঁসাবি ধরছে, পুলিশ আমাদেরকে ওইখান থেকে পাঠাইছে, এ চিকিৎসা করেন, এরে বাঁচান। ও বলতেছে আমরা পারবো না, পুলিশ লাগবে, ওদেরকে ওইখান থেকে বাইর করে দিছে ধাক্কা মারি, নেয়। পরে আমার ওয়াইফকে ওইখান থেকে রিটার্ন করে সমনি চৌরাস্তা আনছে, আর ওইখানে মারা গেছে আমার ওয়াইফ। প্রাইম হসপিটাল সমনিটা মাইজদি হসপিটাল রোডে যেটা বড়, ওইটার মধ্যে চাইলে আয়াত মত আল্লাহর হাতে, ও চাইলে কিন্তু বাঁচাইতে পারতো। আমার অবশেষ একটা কথা বাকি আছে, আমি যে ভুল করছি এই ভুল যেন এটা আর কেউ না করে, কেননা আমি প্রবাস থেকে আসছি, আমার ফ্যামিলিকে আমি বাড়িতে আসলেও দেখতে পারতাম, জাস্ট একটু ভালো লাগার জন্য, মনে একটা শান্তি লাগার জন্য প্লেন থেকে বাইরে হওয়ার সাথে সাথে দেখতে পারি। আমি আর 4 ঘন্টা লেট করলে অথচ সবাই বাঁচত, সব সুন্দর হইতে পারতো। এরকম ভুল আর কেউ করেন না। এটা বাড়িতে থাকলে আপনার 4 ঘন্টা, ওইখান থেকে 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করে আসেন, আর 4 ঘন্টা জার্নি করলে কিছু হবে না ভাই। সবাই বাড়িতে আসেন, এরকম রেন্টেকার নিয়ে আর কেউ যায় না ভাই। আর যদিও যান, ড্রাইভার যাচাই করবেন, অল্প বয়স্ক ড্রাইভারকে। ও যত রেন্টেকারের মালিক আছে ওদের 10টা 5টা গাড়ি আছে, ওদের একটা গাড়ি চলে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের একটা ছেলে মেয়ে, একটা পরিবারের একটা মাথা চলে গেলে আপনারা পথে বসে যাবেন ভাই। এই ভুল আর কেউ করেন না, দ্বিতীয়বার আমি করছি, সবার কাছে অনুরোধ এটা বললাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ওনাদের কথাগুলো শুনলেন। আসলে ওনাদের যে কষ্ট, এই কষ্ট আসলে ওনাদেরকে মানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই আমাদের। তো আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব, আর আমরা একটাই বলতে পারি যে আল্লাহ পাক যেন ওনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এই স্বজন হারার ব্যথা যেন ওনারা সহ্য করতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া করি, এবং আপনারাও এই দোয়া করবেন যে ওনারা এবং ওনাদের পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন এই নিদারুণ কষ্ট নিয়ে, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মর্যাদা দান করে, সেই দোয়া যেন আপনারা এবং আমরা সবাই যেন ওনাদের প্রতি করি।
তো এইখান থেকে আমি বাহার ভাইদের বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি। গাড়ি ডুবে না, গাড়ি নৌকার মতন ভাসতেছে। ইগারে কইতেছি লক্ষ লিখে গেলাস কুলি টক্কা দি ভাড়া গেছি ইগার গাড়ি না ওর উড়া ফেলে এরা আমি ঘুরি ঘুরি কইতেছি ভাই তুই লক্ষ গাড়ির ভিতরে লক্ষ আমি গাড়ির দরজা খুলে দিলে ব্যাগে চাতার গাড়ি তো লিয়ে যাবো, গাড়ি তার নামে যাক ইগা আসতে ইগার জানালা খুলি গিয়ে টক্কা দি ভাড়া গেছে তো দিকে তাই থেকে লক গাড়ি দিতে ব্যাগে মাথে দিতে আবার আর পর্যন্ত বারোই গাড়িটার সাইডের দিকে টানতেছে, গাড়ি ঢুকতেছে না, গাড়িটার সাইডে দিয়ে আমি বেগুনের ভিতরে ধরে রাখছি, বেগুনের ভিতরে ধরে রাখছি, বার করতে পারি না, কিছু করতে পারি না। আমি আইসে ঘুমে নিয়ে তো তুমি আর কোলে নিয়ে শুরু থেকে ওই যে আমরা যে কালকে আমার ওই জামাই আর কি বাহার আসছে, তো আমরা এখান থেকে গেছি, বাহারের মা গেছে, মার নানি আছে, উনি মুরগি এয়ারপোর্টে যাইব, এরা গেছে, আমার নাতি সহকারে, এরা বাচ্চা তিনটা, বউ তিনটা, আর এরা মুরগি আর ভ্যান গেছে এবং কি আর এর মা গেছে, আর আমি গেছি, আমার ব্যয় গেছে। যাইতে যাক যেভাবে গেছি, রাত্রে 12টা বাজে আমরা ঢাকায় পৌঁছে গেছি এয়ারপোর্টে। পৌঁছার পরেতে বাহার আসে আর আমরা গাড়িতে উঠে বাহারে আবার যেভাবে আসার কথা এইভাবে আসছি। আর হঠাৎ আসতে আমি দেখলাম যে ড্রাইভার আমার সুবিধা লাগে না, তো গাড়ি চালাইতে পারতেছে না, এতে ঘুম টুমে মানে অস্থিরতা দেখায়। পরে আমি বলছি যে এতে আমি সামনে বসাতে, আমি বলছি মনে তুমি এক কাজ করো, তুমি গাড়ির সাইড করি আমরা, তুমি একটু রেস্ট করো, আমরা দরকার হলে 1 ঘন্টা 2 ঘন্টা পরে যাবো। আমার ওই জামাই বাহারের লগে ওমান থেকে লোক আরেকটা আসছে, এরা আরেক বন্ধু আর কি, 2 বন্ধু একসাথে আসছে। তো হে বলছে যে আমরা তো এইদিকে লাকসাম দিয়ে ঢুকবো, হে বলে যে হের বাড়ি হলো ফেনীতে, তো এই কথা যে গাড়ি ফেনী দিয়ে যাইব, হিমিয়া নামি যাবে সেখানে, আর আমরা ফেনী বাড়িতে আম। এখন এই গাড়ি যে চালায় দেখলে আজান কি গাড়ি চালাইতে যাইলে আর গাড়ি আইয়েছে, গাড়ি দেওয়া বাড়ি দেয়। তখন আমি এখানে কইলাম যে শুন তুই বাবুর গাড়ি চালাতে এত্তিন, যে অবস্থা গাড়ি আয়াম 12 বছর গাড়ির লাইনে আসিলাম, এই অবস্থা গাড়ি চালাইতে পারে না। ইগা ওই এক হাতে গাড়ির ডান্ডা ধরে রাখে আর আরেক হাতে স্টার্টিং ধরি, এই মতন আমি ঘুরায়। হয়তো আমি বললাম তুই এক কাজ কর, তুই এই লোকের এখানে নামা, হেমিয়ার রোডের লোক বাড়ি, এখানে নামাই আমরা এখানে রেস্ট করবো, আমরা সকাল হলে আমরা 1-2 ঘন্টা পরে যাবো, তুই একটু সিট এগুলো মনে অটো সিস্টেম এত উঠে যেতে পারে সিট এগুলো। আমি বললাম যে তুই সিটও হুতি ঘুম যা, আমরা বাইরে বসি, আমরা চাটা খাই, এর হলে আমরা 1-1.5 ঘন্টা হরে যাবো, তুমি এইভাবে গাড়ি চালাই না, গাড়ি তুই চালাইতে ইচ্ছা না। এই কথা হরে দিয়াতে কতক্ষণ হেন কাত্তিতে আমরা বাইরে চাটা খাইতেছি, মই এই বোটো ব্যাগেরে লই খাই দিয়ে আমি এমনি আমার ভাই রই মিয়া, সেই মিয়া টকা দিয়ে উঠি কয় ভাই হাতে যাইতে পারবো, উঠেন আপনি উঠেন, ব্যাগ উঠি ব্যাগের উঠে এলাইছে, হাতে আই হাতে উড়াইতেছে, হাতে যে আবার গাড়িতে লক দিয়ে এলাইছে, এটা আর আমি আমার নলেজে নাই। তা আমি সামনে বসে আমি তারা কই যে তুই যে গাড়ি চালাইতে হইলে তুই একটা কাজ কর, তুই বোর কাছে ফোন দে, না তোর বন্ধু বান্ধবের কাছে ফোন দে, তুই কথা থাকলে তুই গাড়িটা চালাতে পারবি না, তো তোর যে অবস্থা তোর চোখ বন্ধ হয়ে এই কথা কইছি। আর কয় অসুবিধা নাই, এই কথা কই হাতে গাড়িটা নিয়ে আসে, গাড়িটা নিয়ে হাতে একবার এই রাস্তার এই ফাঁসা যায়, আবার যায়, যাই হোক কোনো রোড ক্লিয়ার ছিল তখন, ভোর রাত্রে তো রোড ক্লিয়ার ছিল, টানিয়ে হাতে চন্দ্রগঞ্জ হুকবাজার আয়, জন গাড়ি বামে তো এখন ডাইরের দিকে এইভাবে যায় আনতে চার আগলে রে তুই গাড়ি ব্রেক কর, হেতার কোনো শব্দ নাই, এই ব্রেক কর, দিছি ধাক্কা দিছি, আর গাড়ির ডাইন চাকা এখন চলে গেছে রাস্তার বাহারে যায় গাড়ি গাইতে হয়, এরে হেতি ও বাবারে কই হাতে এক শিক দি, হেতার চাবি কি আছে না আছে এটা জানি না, হেতে ডাইনে দি গাড়ি যে কাটতেছে সেই গেটে হাতে ডাইন সাইডে দি হেতা হানি থুড়ি হাতে খালের বাজারে চলে গেছে। এখন আমি বাম সাইডে বসাত, আমি কি করি তুই আমার হাত, আমি ওই এখন আর দিশাই না, গাড়ি তো হানি, তা আমি ওই আমার আর্ধেক উষা দিছি, আর গ্যালাসিন ভাঙে গেছে, আর আমি আসতে নিছি বাইরে ব্যাগ তো ভিতরে, আমি বাইরে যাই, এখন শিক্ষক তো চেরে তোরা বেগুর সামনে আয়, পিছনে ওই যে পিছনে বাইরে গেছি, আমি দরজাটা টাইম লক এ চাবি দে হাসুরি আমি হারি যা, চাবি দে লক খুললে আমার একটা লোকও মারা যায় না, একটা বাচ্চাও মারা যায় না। এখন আমি বলে টাইমটা মারি না, তো হরে থাকরে পিছন তো ব্যাগ পিছনে, আমি তোরা দৌড়ি সামনে আয়, তোরা যদি বাইরে তুই আর আমার ব্যয় বাইরে ভাইটা ব্যয় আমার লাগে আসিল, ব্যয় বাইরে আসে হিসেদি বাইরে আসে, হিসেদি আমার ছেলে একটা আসছিল ওইটা বাইরে আসে আইনের পরে দি, এখন গাড়ি ওই নৌকার মতো যাইতে আসে সময়, আমি বাইরে তা টানি কাছার দিকে টানি নৌকার মতো,
এইটা গাড়িকে আমি টানিয়ে আনতে পারি। গাড়ি যেমন আপনাকে বড় অফিসে পড়ছে, গাড়িটা এখানে আসি ডুবছে। বন্ধুরা, বাহার হলো লক্ষ্মীপুরের বাসিন্দা। দীর্ঘদিন পর প্রবাস থেকে বাড়ি আসার সময় পরিবারের সবাই খুশিতে তাকে রিসিভ করতে যায়, কিন্তু সেখানেই দুর্ঘটনা ঘটায়। জানা গিয়েছে ড্রাইভার নাকি ঘুমের অবস্থায় গাড়ি চালিয়েছে, আর যার কারণে এই গাড়িটি খালের মধ্যে পড়ে যায়। আর সেখানে প্রচুর পরিমাণে পানি থাকার কারণেই পরিবারের সব সদস্যই মারা যায়। বাহার এত খুশির সাথে বাড়ি আসতে আসতেই সবাইকে মৃতদেহ হিসেবে দেখতে পেল। সত্যি বন্ধুরা, এর থেকে দুঃখের বিষয় কিছু নেই, একসাথে সব পরিবারের মানুষকেই হারালো। তবে বন্ধুরা, এই ঘটনায় ড্রাইভার গাড়ির কাঁচ ভেঙে নাকি পালিয়ে একাই বেঁচে গেছে, কিন্তু চাইলে সে সবাইকে বাঁচাতে পারতো। তাছাড়াও ইতিমধ্যে সবাই দাবি করতেছে ওই গাড়ির মালিক এমনকি ড্রাইভারের ফাঁসি যাচ্ছে। তো যাই হোক, এইরকম ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন। ধন্যবাদ।